তিনি যখন ভারতে এসেছিলেন তখন তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, মানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সাবেকও নন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যিনি পদত্যাগপত্র জমাও দিয়ে আসতে পারেননি। ফলে তিনি এবার আসার পরে তাকে তো ফেরত দেওয়ার প্রশ্নটা যখন আসে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে, একটা বন্দিকে প্রত্যর্পণ করে। শেখ হাসিনা ভারতে বন্দী নন, তিনি সবার সঙ্গে কালো বহু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন দিল্লিতে, তাই না? অস্ট্রেলিয়া, লন্ডন, আপনি যেখানে থাকেন সেখান থেকেও নেতা এসছেন, কলকাতা থেকেও নেতারা এসছেন, তাদের সঙ্গে বৈঠক করেছেন। তো কেউ না, তাদের মধ্যে বন্দির সঙ্গে তো এভাবে একজনের সাথে তো আপনার খুব সুন্দর একটা ছবি আছে, সমর রেজাউল করিমের আমি সাথে। দেখলাম, আমি দেখিনি, কারণ তার সঙ্গে আমি বোধহয় ফেসবুক ফ্রেন্ডে নেই, ফলে আমি তাকে ছবিটা অন্যরা আমাকে সকলে বলেছে, আমরা দেখলাম আপনার একটা ছবি তার সঙ্গে রয়েছেন বসে। আমি বললাম, হ্যাঁ। জি জি, আপনি আহ, অনেকে ছবি দিতে সাহস পান না, উনি ছবি দিয়েছেন সাহস করে, এটা ভালো। দ্বিতীয় কথা যেটা সেটা বলতে চাইছি আমি, সেটা হচ্ছে যে উনি বন্দী হিসেবে যাচ্ছেন না, উনি বাংলাদেশী নাগরিক হিসেবে যাচ্ছেন। আর ধরা যাক যে তিনি, আমি বলছি ধরা যাক ওই পেট্রাপোল বেনাপোল সীমান্তে পৌঁছে গেলেন, তো পৌঁছে যাবেন, তো এবার তো তারেক রহমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তাকে তাকে প্রবেশ করতে দেবেন কি দেবেন না। সেই জন্য আমি এটাও বলেছি যে তিনি এবার একা নেতা নিয়ে যাবেন, সেটাও যেমন ঘটনা, তেমনি একইভাবে কিন্তু এবার বহু সাংবাদিক যে তাদের ইন্টারভিউ দিচ্ছেন তারা অনেকেই যেতে পারে সঙ্গে। আর যদি সম্ভব হয় হয়তো আমিও যাওয়ার সুযোগ পেতে পারি আর। এখন আমি বলছি যে এই বিষয়টাকে একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে পরিণত করা, এবং সেটা অবশ্যই একটা তারেক রহমান সরকারের উপর চাপ তৈরি করা, সেই জন্য তিনি এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছেন। এবং এখনো 5 মাস বাকি আছে, অর্থাৎ তিনি 5 মাস একটা সময় দিয়েছেন প্রত্যেককে। এর মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন আওয়ামী লীগ নিয়ে কি করবেন। যদি কিছু না করেন তাহলে আমি আসছি। কিভাবে আসছেন সেটা খুব স্বাভাবিকভাবেই, যদি ওইভাবে যদি বাংলাদেশের সেনাবাহিনী তাকে গ্রহণ না করে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, খুব জরুরি। মনে আছে নিশ্চয়ই যে 5ই আগস্টের আগে বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করেছিল যে যদি হাজার হাজার জনতা এসে উপস্থিত হয় তাহলে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো গুলি চালাবে না। সেনাবাহিনী স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত নিয়েছিল যাতে অযথা নিরীহ মানুষের মৃত্যু না হয়। শেখ হাসিনা যখন যাবেন তখন হাজার নয়, তখন যদি লক্ষ লক্ষ মানুষ আছে, তাহলে সেনাবাহিনীকে এবারও কি বলবেন যে এবার আমরা গুলি চালাবো না? কারণ তারা তো নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, তাই না? সেদিন যদি ভূমিকা পালন করে থাকেন নিরপেক্ষ, তাহলে আজ যখন যাবেন, ফলে এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্যও একটা পরীক্ষা। তাদেরও ঘোষণা করতে হবে যদি লাখ লাখ মানুষ, এটা ঘটনা, লাখ লাখ মানুষ আসবেন, এটা ঘটনা, এবং সেক্ষেত্রে তারা কি এই মানুষকে রুখতে কি বলেছি, আমরা কয়েকদিন আগে দেখেছি 23শে জুন প্রতিষ্ঠা দিবসে 7টা জেলায় সেনাবাহিনী নেমেছে, বিডিআর নেমেছে। কিন্তু শেখ হাসিনা যেদিন যাবেন সীমান্তের এপারেই যদি দাঁড়িয়ে থাকেন, ওপরে তো লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থাকবে, আপনি তাদের উপর গুলি চালাতে পারবেন নাকি গুলি চালাবেন না এটা ঘোষণা করতে হবে, তাই না? সেটা একটা বিষয়। ফলে আমার কাছে এই বিষয়টা খুব অদ্ভুত মনে হয়েছে যে আহ আমার মনে হয় যে এটা আপাতত ভাবে আমি বললাম, এখন ওই দ্বিতীয় অন্য কোনো প্রশ্ন থাকলে বা তারপরে আমি আসছি আর কি। দাদা, আপনি তো দেখেননি বলেছেন, তাই আমি একটু আপনাকে এবং আমার বাকি দর্শকদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। এই যে দাদা, এই ছবিটা ও, রেজাউল করিম সাহেব আজকে এটা আজকে দিয়েছিলেন। আমি ওই শার্টটাই পরে আছি। ওই শার্টটা, হ্যাঁ, ওইটাই পরে আছেন। হ্যাঁ, মানে এটা আড়ং এর শার্ট। হ্যাঁ, যেমন আপনি যেটা বলেছেন যে বিদেশ থেকে অনেকেই গিয়েছে, রেজাউল করিম সাহেব তিনি আমার পাশের বাসায় থাকেন। পাশের বাসায় একটা ছোট্ট একটা আচ্ছা, রুম, ও আচ্ছা 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 মানে আচ্ছা শেয়ারে আচ্ছা। একটা রুম নিয়েছেন। এখানে অন্য ফ্যামিলির সাথে একটা রুম নিয়েছেন, সেই রুম থাকেন, উনি এবার গিয়েছেন। সেখানে সেই জন্য তখন আপনাকে আরেকটা তথ্য দিই, আমি কিন্তু ওনাকে বলেছিলাম যে আপনারা তো শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। এটা আমার মনে হচ্ছে শুনেছি যে আমি নাকি এবার সাংবাদিকরাও যেতে পারেন, একটু জেনে নেবেন তো সত্য কিনা। সেটা জিজ্ঞেস করেছিলেন উনি শেখ হাসিনাকে, যে এবার আপনার সঙ্গে কি এবার সাংবাদিকরাও যাবে সেখানে? তিনি প্রচন্ড হেসেছেন, হেসে বলেছেন দেখো না, এটা তো শুধু সাংবাদিক না, আরো কি কি করি, অপেক্ষা করে থাকো। আহ, সুতরাং আচ্ছা দাদা, আপনাকে অনেক আরেকটা কিছু জটিল, দেখার অপেক্ষায় এখন থাকতে হবে।
আমি আসলে এই সাংবাদিকটার নামও উচ্চারণ করতে চাই না, তারপরে এখন না করলে আবার অন্যজনে অন্য লাইনে নিয়ে যাবে, তাই করছি। আমাদের বাংলাদেশের একজন সাংবাদিক আছেন, মাসুদ কামাল নাম, মাসুদ কামাল সাহেব। উনি যে কথা আর ২-৩টা টক শো চালান। উনি আজকে একটা টক শো, মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের সাথে একটা টক শোতে গিয়েছিলেন। সেই টক শোতে উনি বললেন যে শেখ হাসিনা কি ইয়ে আছেন নাকি, শেখ হাসিনা মুক্ত নাকি, উনি তো একরকম বন্দী। কয় তা না হলে উনি ছবি দেখায় না কেন? উনি যদি ভিডিওতে আইসা বলে বা ইন্টারভিউ যদি সরাসরি দেয়, তাহলে তো সাংবাদিকরা ওনার ছবি তুলে দিতে পারে। এখন এই টেলিফোন বার্তা রয়টার্সকে আসলে শেখ হাসিনা দিয়েছে নাকি অন্য কেউ কথা বলেছে, সেটারই বা কিভাবে জানলাম? ওনার কথাগুলো হচ্ছে এরকম যে উনি বন্দী, কনফার্ম উনি যে উনি বন্দী। সুতরাং উনি কিভাবে এগুলা কি বলে, কি আসবে না আসবে, এখন আপনি কি বলেন? আপনি নিজেও তো মনে হয় সম্ভবত কথা না, বলেছেন বা উনি দেখেছেন। শ্রদ্ধেয় সাংবাদিক। এখন ওনার বিরুদ্ধে তো আমি কিছু বলতে পারবো না। ওনার মনে হয়েছে ওনার একটা মত আছে, গণতান্ত্রিক অধিকার আছে, উনি তার মত বিশ্লেষণ করতেই পারেন। আমি যেরকম করি তিনি এমন করছেন। কিন্তু ওই ইন্টারভিউটা রয়টার্সের যেমন ভারতে অবস্থিত সাংবাদিক, ঢাকায় অবস্থিত রয়টার্সের সাংবাদিক এবং লন্ডনে অবস্থিত সাংবাদিক, তিনজনের জয়েন্ট পাইলাইন আছে। ওনার পক্ষে একজন সাংবাদিক হিসেবে আমিও খুব মানে অবাক হয়েছিলেন, এটা সত্যি কথা যদি বলেন, মাসুদ কামালের মতো। আমি শুনলাম যে আমি একমাত্র ব্যক্তি যে টেলিফোনে ওনার সঙ্গে কথা বলে ইন্টারভিউ নিয়েছিলাম। তারপরে আমার পরেও আরেকজনকে উনি দিচ্ছেন। ফলে আমি জিজ্ঞেস করি, খোঁজ নিয়েছিলাম এবং জানতে পারলাম যে হ্যাঁ, উনি লিখিত উত্তর দিয়েছিলেন। লিখিত উত্তর দেওয়ার পর রয়টার্স থেকে তখন বলা হয়, হেড অফিস থেকে বলা হয় যে আমরা অনেক কিছু বিষয়ে কিছু ক্লারিফিকেশন চাই। সেই ক্লারিফিকেশন দেওয়ার জন্য উনি টেলিফোনে কথা বলেছেন। এবং টেলিফোনে আমার মনে হয় মাসুদ কামাল সাহেবের পক্ষে খুব ভালো হবে যদি তিনি ঢাকার রয়টার্সের যে সাংবাদিক, তাকে, যদিও সে একটা ফেসবুক পোস্ট লিখেছে আমি ইন্টারভিউ নিইনি, অন্য এক আমার কলিগ নিয়েছে, কিন্তু ওই কপিটাই দেখবেন যে নিচে ৩টে নাম আছে। ফলে তাদের কোনো একজনকে যদি মাসুদ কামাল জিজ্ঞেস করেন, এখন উনি বলেছেন কি বলেননি, শুনুন, সবচেয়ে আগে যিনি কন্ট্রাডিক্ট করতে পারেন, যিনি বিরোধিতা করতে পারেন, তার নাম শেখ হাসিনা। আমার নামে মিথ্যা ইন্টারভিউ ছাপা হচ্ছে, তাই না? আমি যদি জি, কালকে তারেক রহমানের একটা ইন্টারভিউ ছেপে দিই না নিয়ে, তাহলে তারেক রহমান প্রতিবাদ করবেন না যে এরকম অবশ্যই। আমি ইন্টারভিউ দিইনি অমুক কাউকে? তো সেমনি শেখ হাসিনাও প্রতিবাদ করতে পারেন যে আমি তো এরকম কাউকে ইন্টারভিউ দিইনি। এখন উনি সেই রকম একটা শুনেছি আমি, কারুর সঙ্গে উনি ফোনে কথা বলে মানে ক্লারিফিকেশন দিচ্ছেন, লিখিত প্রশ্ন, লিখিত উত্তর, ক্লারিফিকেশনটা ফোনে, তার সঙ্গে ফোনে কথা বলছেন। অপেক্ষা করতে বলুন, ধীরে ধীরে ভিডিও দেখতে পাবেন। ভিডিও কেন, উনি যদি ঢাকায় প্রবেশের চেষ্টা করেন, তাহলে তো মাসুদ কামালের চোখের অনেক কষ্ট লাঘব হবে। তিনি তো সচক্ষে দেখতে পাবেন ওনাকে, তাই না? সেটা আমরা তো আমি তো তাই মনে করি, শেখ হাসিনা কোনো নাটক করছেন, ড্রামাবাজি করছেন সেরকম মহিলা না। বিশ্বের ১ম মহিলা প্রধানমন্ত্রী, যিনি সবথেকে বেশি সময়ের প্রধানমন্ত্রী। তাকে আপনাদের দেশ একটা ফাঁসির আদেশ শুনিয়েছে, তাও একটা ক্যাঙ্গারু কোর্ট। সেটা লজ্জা করে না আপনারা সেটা বলেন, এক মহিলাকে ফাঁসি দেবেন? কোথায় থাকে আপনাদের মানবাধিকার নিয়ে কথা বলার কোনো অধিকার আছে? কোনো অধিকার নেই। আপনারা তো অমানবিক মানুষ। একটা মহিলাকে ফাঁসি দেবেন বলছেন। কি ধরনের নোংরামি এটা? দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে আইসিটি ট্রাইব্যুনালের কথাতেই যদি আসেন, যার ভিত্তিতে ফাঁসি, ওটা কি বিচার হয়েছে? যে হত্যা হয়েছে, যে মারা গেছে, তার ডেড বডির ফরেনসিক হয়েছে? ফরেনসিক রিপোর্ট ছাড়া কি করে প্রমাণিত হলো? যে গুলি তার শরীরে পাওয়া গেছে, সেই গুলিটা কোন বুলেটের? কোন বুলেট? কোন হয়েছে? এবং ইউনূস কি করেছিলেন জানেন? মনে নেই? তিনি আইন পাস করিয়েছিলেন যে আগস্টে যারা মারা গিয়েছে তাদের জুলাইয়ে মারা গিয়েছিল, তাদের কোনো পোস্টমর্টেম হবে না। ভেবে দেখুন, একটা প্রকৃত হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য আইন পাস করাতে হয়েছিল। আর তার চেয়ে বাংলাদেশের এই বুদ্ধিজীবীরা সেগুলো নিয়ে বড়াই করেন। ধিক! তার সহকর্মী জেলে পড়ছেন। তার পরিবারের কাছে তিনি খবর নিয়েছেন? ছেড়ে দিন শেখ হাসিনার কথা। শেখ হাসিনা মেনে নিলাম স্বৈরাচারীকে অত্যাচার করেছেন। আপনার সতীর্থ যার সঙ্গে আপনি কাজ করেছেন, সে জেলে। তার পরিবার কিভাবে আছে আপনি খোঁজ নিয়েছেন? আপনি তো সাংবাদিক হওয়ার যোগ্যতাই নেই আপনার। আপনি সতীর্থ সাংবাদিকের পাশে যদি একজন সাংবাদিক না দাঁড়াতে পারে, সে তো সাংবাদিকই নয়।
যে দলেরই, যে মতেরই, যে পথেরই প্রতীক হোক, সাংবাদিকের পরিচয় সাংবাদিক। সে তার একটা মত থাকতেই পারে, যে মতের সঙ্গে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, সেটা অন্য বিষয়। নিশ্চয়ই আপনার গণতান্ত্রিক অধিকার, যেমন আমার সঙ্গে দ্বিমত পোষণ করেছে, আমিও আপনার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি। কিন্তু আমি যদি কোথাও কোনো সাংবাদিকতার কারণে আমি যদি বেকায়দায় পড়ি বা কোনো, তা থেকে আপনি কি আমার পাশে দাঁড়াবেন না? এটাই আমার মিনিমাম একটা কাম্য, আর কিচ্ছু না। এটা প্রমাণ করে প্রকৃত মানবাধিকার আছে কি নেই, প্রকৃত মানবাধিকারকে সম্মান করেন কি করেন না, এটা তার প্রমাণ। বলুন। দাদা একটা ভিডিও দেখাচ্ছি আপনাকে, এটা আজকে সকাল থেকে খুব ভাইরাল বাংলাদেশে। হুম। আমি ঘোষণা দিলাম বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরের আগেই যাবেন। এটা আমাদের দলের অটল সিদ্ধান্ত। জনগণের ইচ্ছায় তিনি ফিরবেন, এটাই বাস্তবতা। আমরা প্রস্তুত। এই ভিডিওটা আজকে সকাল থেকে খুব ভাইরাল, কবেকার ভিডিও আমি জানি না। তবে না, উনি আমি বলে দিচ্ছি, এই ভিডিওটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে এবং পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে যাওয়ার পর তিনি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রী কোনো বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি রাজনৈতিক নেতা হিসেবে তখন হয়তো বলেছেন। এটা ভারত সরকার কিন্তু এমন কোনো নীতি ঘোষণা করেনি যে শেখ হাসিনাকে ডিসেম্বরের মধ্যে আমরা ফিরিয়ে দিচ্ছি, কারণ তিনি তো এখন শাসক, ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী। এটা তার, আমাকে ধরে নিতে হবে যে এটা তার ব্যক্তিগত মত, এটা ভারত সরকারের মত নয়। কারণ শেখ হাসিনা, অনেকে প্রশ্ন করেছেন আমাকে, শেখ হাসিনা যেগুলো বলছে সেগুলো কি ভারত সরকারের কোনো মদত আছে, তারা চেয়েছেন? ভারত সরকার এর মধ্যে কোথাও নেই। তিনি বাংলাদেশের মতো মানে বাংলাদেশের যে সাংবাদিকদের উপর বর্তমানে যে সেন্সরশিপ চালু আছে, কারণ সবাই সব কথা লিখতে পারবে না। সরকার ঘোষণা করে দেন যে শেখ হাসিনা নিয়ে কিছু বলা যাবে না, তা সত্ত্বেও লিখছেন বাংলাদেশের মিডিয়া। তাদেরকে আমার স্যালুট এই কারণে যে তারা কায়দা করে লিখছেন এবং সেটা ভালো। আসল কথাটা লিখতে গিয়ে অন্য কিছু লিখছেন, সেটা ঠিক আছে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু তিনি বা তার এই যে যেভাবে সেটা, এই যে মানে আমি যে কথাটা বলতে চাইছিলাম, যেভাবে বলছেন, সেটা তো এক সেকেন্ড। জি হ্যাঁ সিনহা সাহেব, একটা প্রোগ্রামে আছি, আমি আসছি নিচে। আমি দেখুন। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম, যাই হোক একটু খেয়ে হারিয়ে গেছে কথা। আপনি যে ভিডিওটার কথা বললেন, আমি বলছি এটা ওনার ব্যক্তিগত মত, এটা এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। না, ওটা সরকার না, মানে আমি বলতে চাচ্ছিলাম যে উনি একসময় আমাদের নেত্রীকে বলেছিলেন যে আপনি কলকাতায় এসে থাকেন, আপনি একবার ঘুরে যান হ্যাঁ, হ্যাঁ, কলকাতায়। সেটা তো ঘটনা। দেখুন, ভারতের ওই যেটা বলছিলাম যে ভারতে তো সাংবাদিকদের উপর কোনো সেন্সরশিপ নেই না। এখানে সবাই সাংবাদিক, কাউকে তো বলা যায় না যে তুমি অমুকটা করবে না তমুকটা করবে, যেটা বাংলাদেশ পারে, তাই না? ওখানে তো নাকি মুক্ত বাতাস সাংবাদিকতা, এমনই বাতাস যে সরকার ঠিক করে দেয় কি লিখবে কি লিখবেন না। সেটা তো হতে পারে না, সেটা ভারতে নয়। ভারতে সাংবাদিকরা ফ্রি। ভারতের সাংবাদিকদের যদি বলা হয় আপনি নেবেন না ইন্টারভিউ, সেই সাংবাদিক রাস্তায় নেমে প্রতিবাদ নেমে পড়বে যে আপনি কে বলার আমি কার ইন্টারভিউ নেবো কি নেবো না, আপনি কে? দ্বিতীয় কথা হচ্ছে, যেটা বলছিলেন, উনি যেটা বলেছিলেন তখন, সে রাজনৈতিক নেতা হিসেবে বলে, এবং ঘটনা যেটা বাংলাদেশের মানুষের সকলে জানেন, বেশিরভাগ মানুষ জানেন যে ভারতীয়দের ৮০% তারা আওয়ামী লীগকে পছন্দ করে। তারা বঙ্গবন্ধু পরিবারের প্রতি তাদের অসীম শ্রদ্ধা। একমাত্র ভারতেই দেখবেন যে বঙ্গবন্ধুর সম্পূর্ণ প্রতিকৃতি আছে, যেটা বাংলাদেশে নেই। আমার এই প্রেস ক্লাব অব ইন্ডিয়াতে এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আছে, যেটাকে আমরা তীর্থক্ষেত্র বলি। বাংলাদেশে যখন কোনো নেতার নেত্রী আসেন, এখানে এসে তারা শ্রদ্ধা জানিয়ে তবে যান। কলকাতা প্রেস ক্লাবেতেও আছে। এটা তো আমরা তাদের প্রতি একটা, তাকে অন্যরকম ভাবে দেখি। এই দলটাকে, একটা স্বাধীনতা, পাকিস্তানকে যেভাবে তারা দুর্মুষ করেছেন, যেভাবে যুদ্ধে হারিয়েছেন, ভারত সহায়তা করেছিল, কিন্তু মূল যুদ্ধটা তো বাংলাদেশিরা করেছিল। সেই যুদ্ধে যেভাবে পাকিস্তানের মতো একটা রাষ্ট্রকে পরাস্ত করেছেন, সেটা তো আমরা নিশ্চয়ই, আমাদের তো সেলিব্রেশন করার মতো বিষয়। আজকে অবশ্য আরেকটা জিনিস আজকে অবশ্য খুব ভাইরাল, সেটা হচ্ছে জামাতের এক মহিলা এমপি, নামটা ভুলে গেছি আমি, উনি বললেন যে ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ, এটা ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানে, কোন মুক্তিযুদ্ধ নেই, ভারত পাকিস্তান, মানে যেটা এতদিন পাকিস্তান বলতো যে মুক্তিযোদ্ধাদের সাথে না, যে ভারত পাকিস্তান যুদ্ধ, সেটা আজকে উনি বললেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে।
জামাতের জানি না মহিলা। উনি কে, উনি কতটা ইতিহাস জানেন আমি জানি না, বলতে পারবো না। উনি একজন মহিলা, তিনি যা বলেছেন তার মত, সেটা তার ব্যক্তিগত মত। সেটা যদি তিনি বিশ্বাস করে তো করুন। কিন্তু স্বাভাবিক, আপনি জামায়াত নেত্রীর কাছ থেকে আর কি আশা করেন? আপনি জি, আশা জি। করেন যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে সে? না। তা তো না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। রাজাকার শব্দটা তো তৈরি হয়েছিল তাদের জন্য, তাই না? তো তারা হঠাৎ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন, এটা তো হয় না। অস্বাভাবিক। দাদা এটা দাদা স্বাভাবিক। আপনি উনি যা জানেন বলেছেন সেটা স্বাভাবিক কথাই। তার বিশ্বাস আদর্শগত দিক থেকে সঠিক কথা বলেছে। আদর্শগত দিক থেকে সঠিক কথা বলেছেন। তাহলে তো বাংলাদেশের তার মতো তো আদর্শ দেশ নেই। কিন্তু আপনারা তো বাংলাদেশটা নিয়ে নেওয়া দরকার। যুদ্ধ তো পাকিস্তান ভারত হইলে তাহলে তো বাংলাদেশ আপনাদের। এখানে বাংলাদেশ আসবে কোত্থেকে? সে আমার নিজের প্রশ্ন হইলো। দেশের মানুষকে স্বাধীনতা যোদ্ধাদের অপমান করছে। তিনি সেই স্বাধীনতা যোদ্ধাদের অপমান করছে। আর কি বলতে পারি বলুন? শুভবুদ্ধির উদয় হোক। সেটাই। উনি ২-৩ বার হজ করে আসলে হয়তো ওনার শুভবুদ্ধি উদয় হবে। দাদা আপনি তো জানেন যে এই ২৪ আগস্টের আগে বাংলাদেশে যখন কোন জঙ্গি ধরা হতো এটাকে বলা হতো যে নাটক। শেখ হাসিনার নাটক। ২৪ ঘোষণা দিয়ে বলা হলো যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এরপর গত ১ সপ্তাহ আগে আপনি জানেন যে ৬ জনকে ধরা হয়েছে ফাতা ব্রিগেডের। ৬ জন জঙ্গি। আপনাদের দেশে আপনার ইসরায়েলি যে আছে অ্যাম্বাসেডর, উনি বলছে বাংলাদেশে হামাসের উপস্থিতি আছে বলছে। মানে সমর্থক বা উপস্থিতি। এটা নিয়েও খুব বিচ্ছিরি অবস্থা গেছে। কিছুক্ষণ আগের ঘটনা দাদা। রাজধানীর মাদ্রাসায় বিস্ফোরণ, ঘুমিয়ে থাকা ৫ শিশু শিক্ষার্থী আহত। কিছুক্ষণ আগে, ঘন্টা ২ আগে। ওহো! জঙ্গি একেই তো আছে? একেই তো হামের মতো একটা রোগে, অতি সাধারণ রোগে শিশুরা মারা যাচ্ছেন। ১৭০০। তারপরে এখন তারপরে এই জঙ্গি হানায় শিশুদের উপর আক্রমণ কেন? কেন? তার কারণ হচ্ছে শিশুরা বড় হয়ে যাতে সেই মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী না হয়। এইজন্য একটা শিশু বিরোধী একটা হত্যালীলা, ষড়যন্ত্র আরকি। কি বলবো, যে জঙ্গি তো বটেই। কয়েকদিন আগে তো তারেক রহমান তো নিজে গিয়েছিলেন মালয়েশিয়া। মালয়েশিয়া ফেরত পাঠায়নি জঙ্গিদের? এখানে হাতে হাতে পায়ে বেঁধে জঙ্গি ফেরত পাঠাচ্ছিল তো, তাই না? সেখানে তো তার বাংলাদেশি জঙ্গিরা সেখানে পালিয়ে গিয়েছিল কিছু। কারণ শেখ হাসিনার ভয়। এখন তাদের ফেভারেবল সরকার, সুতরাং ফিরতে চায়। ফিরবেন না, সেখানে আশ্রয় নিয়েছে। ফলে তাদের মালয়েশিয়া সরকার ফেরত পাঠাচ্ছে। জঙ্গি তো জুলাই মাসে দেখেছেন তো যে জেল থেকে যারা মুক্তি পেয়েছে তারা কারা? প্রথম কথা হচ্ছে, যে বাংলাদেশ পুলিশ বাহিনী জীবনে রাইফেল ব্যবহার করেনি, সেই স্নাইপার রাইফেলে হত্যাকাণ্ড বেশি ঘটেছে। ব্রিগেডিয়ার যার চাকরি গেল, তিনি আহত আনসার বাহিনীকে দেখতে গিয়েছিলেন। গিয়ে দেখেছিলেন এটা বুলেট। যে বুলেট গুলো পুলিশের রাইফেলের বুলেট নয়। তারা কোথা থেকে এলো স্নাইপার রাইফেল? কারণ ওই জঙ্গিরা যেটা ছিল তারা প্রশিক্ষিত। আর সেনাবাহিনীর একটা অংশ যারা অবসরপ্রাপ্ত, তারাও প্রশিক্ষিত। স্নাইপার পুলিশ চালায়নি। পুলিশ দাঁড়িয়ে দেখেছে যে কিভাবে মৃত্যুর একটার পর একটা লাশ পড়ছে। কারণ শেখ হাসিনা সরকার পতনের জন্য এটা করানো হয়েছে। সেটা একটা দীর্ঘ ষড়যন্ত্রের কাহিনী। আমি চেষ্টা করছি এটা গবেষণা করার, খুব শিগগিরই বই আকারে প্রকাশিত হতে পারে। তো দাদা আপনাকে আর বেশিক্ষণ ইয়ে করব না। আমি না। সর্বশেষ একটা প্রশ্ন আবার আমি ফিরে আসবো আমার নেত্রীর পন্থায়। সেটা হচ্ছে দাদা নেত্রী যেহেতু ঘোষণা দিয়েছেন উনি ডিসেম্বরে ঢুকবেন। কিন্তু এইদিকে আমাদের অন্যান্য বাংলাদেশে যারা আছে বঙ্গু, আমি বাংলাদেশে বঙ্গুই বলি, এরা বলছেন যে এটা স্ট্যান্ডবাজি। গতকালকে আমাদের যে চিফ প্রস্টিটিউটর তো না, এটা আমার একটা ইংলিশ জানি না তো বাংলা, ওই চিফ প্রসিকিউটর সাহেব উনি বললেন যে উনি আসলে একমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আসতে পারবেন। আবার শামা ওবায়েদ উনিও সেম কথাই বলেছেন। আসলে শেখ হাসিনা দিল্লিতে কি বন্দী কিনা, এবং উনি যদি বিমানে করে আসতে চান, আর যদি কোনো বিমানে, যে লন্ডন থেকে যেমন টিকিট দেননি, চার্টার্ড বিমানে কি আসা সম্ভব কিনা, না হইলে কোন পন্থা, আর ওয়ার্ল্ড মিডিয়া কি সেদিন সেটা সম্প্রচার করবে কিনা লাইভ? না। প্রথম কথা, সেটা করবে কি? সেই জন্য তো আন্তর্জাতিক মিডিয়া থাকবে। আমরা থাকবো তো, আমরা লাইভ সম্প্রচার করবো তো, তাই না? বাংলাদেশ করে না, করুক না করুক, না আমি আন্তর্জাতিক ওয়ার্ল্ড মিডিয়া মিডিয়ার তো কথা করবে। বলছি। না, ওয়ার্ল্ড মিডিয়া করবে। সেই জন্য তো ওয়ার্ল্ড মিডিয়ার তালিকাও তৈরি হচ্ছে। আমি এটাও বলেছি কারা থাকবেন সেই সময়।
দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, যখন বঙ্গবন্ধুর যে ফাঁসি দেয়, ফাঁসির আদেশ ঘোষণা করে, শেষ পর্যন্ত সেই নেতা নেত্রীর ফাঁসি হয়ে যায়, জানেন তো? বঙ্গবন্ধুকে ফাঁসি দিচ্ছিল জুলফিকার আলী ভুট্টো। ভুট্টো জি। বঙ্গবন্ধুর ফাঁসি হতে পারেনি। এমন আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছিল সেই পশ্চিমা মিডিয়ায়, যে তারপরে বঙ্গবন্ধুকে ছাড়তে হয়েছিল জেল থেকে এবং তিনিই চলে এসেছিলেন লন্ডনে, সেখান থেকে দিল্লি। কিন্তু বেচারা জুলফিকার আলী ভুট্টোর কিন্তু ফাঁসি দিল সেই ওনার এখানে একটি প্রাইম মিনিস্টারের বাসভবনে যে ধরনের স্টাফ থাকা উচিত ওই ধরনের স্টাফ আছে, যেভাবে খানা বা রান্না টান্না করার ব্যাপারেও প্রাইম মিনিস্টারের জন্য যে সতর্কতা যেটা হয় সেগুলি ওনার জন্য আছে। তো উনি হি ইজ এনজয়িং দ্য প্রিভিলেজেস অফ আ প্রাইম মিনিস্টার ইন ইন্ডিয়া। আর ওনার তো ওইখানে জানেন যে বেশি বের হয়ে ঘোরাফেরা করার তো কিছু নাই, ওনাকে তো নিজের সিকিউরিটিটা খেয়াল রাখতে হবে, ওইসব মিলিয়ে কিন্তু উনি আছেন। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং শেখ হাসিনা এই তিনজন মিলে একটি ডিসিশন নিতে হবে যে কিভাবে ওনার যে আগমনটা কিভাবে সেটা হবে, কোন বেসিসে হবে, ওনাকে কি সিকিউরিটি দেওয়া হবে, এখানে উনি কোথায় উঠবেন এসে, বিকজ ওনার তো কোনো ঘর বাড়ি নাই এখন, সব তো ভেঙে টেঙ্গে দেওয়া হয়েছে। এগুলি অনেক কিছু গভর্নমেন্ট লেভেলে আলাপ আলোচনা করতে হবে, আর না করলে হয়তো ইট ক্যান টেক এ ব্যাক টার্ন। বিকজ আপনি জানেন যে একটা ইয়ে চলছে, ইনফর্মালি বলেন আনঅফিশিয়ালি বলেন, এই যে জেনারেল মুজিব, জেনারেল আকবর এবং জেনারেল কবিরকে তাদের সিভিলিয়ান এরিয়া থেকে শিফট করে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান আর্মি তারা সংরক্ষিত ক্যান্টনমেন্ট এলাকায় ওদেরকে বাড়ি দিয়েছে, যেখানে তারা এখন থাকছেন। ওইখানে এভরিবডি ক্যানট ভিজিট। তো আমরা জানি না এই মুহূর্তে, আচ্ছা এইটার পরেই কিন্তু ইন্টারভিউ হয়েছে, ওরা ক্যান্টনমেন্টে শিফট হওয়ার পরে এই ইন্টারভিউ। আমাদেরকে সবকিছু খেয়াল রাখতে হবে এবং খেয়াল রেখে গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে যে কিভাবে তারা এই শেখ হাসিনা যে আসতে চাচ্ছেন, নিজের দেশে ফিরে আসতে চাচ্ছেন, হয়তো ইন্ডিয়ান সিকিউরিটি সাথে হয়তো ওনার আলাপ হয় নাই এখনো, উনি হয়তো ইয়ে দেওয়ার সময় উনি হয়তো এটা বলে দিয়েছেন রয়টার্সকে উনি ডিসেম্বরে ফিরবেন, বাট উনি তো সবসময় প্রত্যেক ইন্টারভিউতেই তো বলেছেন যে উনি দেশে ফিরে আসবেন। তো লেট আস সি কি হয়, ইট ইজ ভেরি আর্লি টু কমেন্ট, কিন্তু আমি সরকারকে বলবো যে আপনারা একটু সতর্ক থাকেন, সতর্ক হয়ে এই জিনিসগুলি খেয়াল করেন, গভর্নমেন্ট লেভেলে আলাপ আলোচনা করেন। আর বিএনপি বা আমিনুল ইসলাম বা এরা যে কথাগুলি বলছে এটার তো কোনো রেলিভেন্স নাই, অ্যাকচুয়ালি দের ইজ নো রেলিভেন্স টু ইট, এটা গভর্নমেন্ট ডিসাইড করবে। আমিনুল ইসলাম সাহেব বলেছেন যে শেখ হাসিনা এইভাবে আসলে হবে না, তাকে ইন্ডিয়ান গভর্নমেন্টের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে প্রত্যার্পণ করতে হবে। এটা কতটা, উনি তো নিশ্চয়ই আইনের লোক, কোন দৃষ্টিতে বলেছেন? আমি জানি না উনি কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন, কিন্তু উনি বোধহয় ভুলে গেছেন কয়েকটা জিনিস। সেটা হলো যে শেখ হাসিনা পলাতক না, শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার তাদের এয়ারক্রাফটে সেখানে রেখে এসেছে। কিভাবে রেখে এসেছে? প্রধানমন্ত্রী হিসাবে রেখে এসেছে। যখন উনি সেখানে গেলেন তখন তো উনি প্রধানমন্ত্রী দেশে, উনি তো রিজাইন করেন নাই। যদিও ওই যে ইসের এডিটর সাহেব বলেছেন যে উনি রেজিগনেশন লেটার উনি ঠিক করেছিলেন, ওনার ভ্যানিটি ব্যাগে করে উনি নিয়ে গেছেন। আমি জানি না যে উনি ওনার ভ্যানিটি ব্যাগ কখন চেক করলেন, কিভাবে চেক করলেন। মতিউর রহমান না কি নাম ওই যে ইসের মানব জমিন, হ্যাঁ উনি ওনার ভ্যানিটি ব্যাগ কখন চেক করলেন, কিভাবে উনি দেখলেন যে ভ্যানিটি ব্যাগে রেজিগনেশন লেটারটা উনি নিয়ে চলে গেছেন, আমি জানি না। ইট ইজ ফর হিম টু সে যে ওনার এক্সেস শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে কি হলো। এনিওয়ে, দিস ইজ বিসাইডস দ্য পয়েন্ট। আমি যে কথাটা বলছি,
সেটা হলো যখন শেখ হাসিনা গিয়েছে, শি ওয়াজ দ্য সিটিং প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনি পালান নাই। ওনাকে আপনারা সম্মানের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে আপনারা ওনাকে নিয়ে গিয়েছেন, এবং ইফ আই এম নট রং, ওনাকে প্রোটোকল অনুযায়ী বোধহয় কিছু ইন্ডিয়ান এয়ারফোর্সের জেটসও বোধহয় ওনার এয়ারক্রাফটকে গার্ড করে নিয়ে গেছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। উনি ইন্ডিয়া কোন ইসে আছেন? উনি কি ইন্ডিয়ার কাছে এসাইলাম নিয়েছেন? তা তো নেন নাই। উনি কি ইন্ডিয়ার কাছে গিয়ে রেফিউজি স্ট্যাটাস নিয়েছেন? তা তো নেন নাই। তো উনি যেভাবে গিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসাবে, ওই স্ট্যাটাসেই তিনি সেখানে আছেন। এখন কথা হচ্ছে যে আইনে আমাদের দুইটা শব্দ আছে ল্যাটিন, একটা হলো ডি ফ্যাক্টো। ফ্যাক্ট হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী, আর একটা হচ্ছে ডিজোরে, যে আমরা জানি যে বাংলাদেশে ইলেকশন হচ্ছে, একটা প্রধানমন্ত্রী বাংলাদেশের আছেন। তো বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন তারেক সাহেব, হি ইজ দ্য ডিজোরে প্রাইম মিনিস্টার। সব ক্ষমতা উনি এক্সারসাইজ করছেন অ্যাজ দ্য ডিজোরে ইলেক্টেড প্রাইম মিনিস্টার। শেখ হাসিনা ডিফ্যাক্টো, উনি এখনো রিজাইন করেন নাই। সংবিধান অনুযায়ী উনাকে পাওয়ার হ্যান্ড ওভার করা উচিত ছিল আরেকজন প্রাইম মিনিস্টারের কাছে, যেটা সম্ভব হয় নাই। তো কথা হচ্ছে যে সার্কামস্ট্যান্সেস কি ছিল যখন উনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এবং আমরা এটাও তো শুনেছি যে উনি দেশ ছেড়ে যেতে চান নাই যখন ওনাকে অফার করা হয়েছে। তো তারপরে ইন্ডিয়ানসরা এইটার মধ্যে একটা মিডিয়েট করেছেন। ওনার ছেলে জয়, ওনার বোন, তারা সবাই ওনাকে বুঝিয়েছে যে না ঠিক আছে, যখন তারা বলছে এইটা তুমি করো। তো অ্যাজ প্রাইম মিনিস্টার উনি গিয়েছেন। So I still think that she's the de facto prime minister with no powers whatsoever at this stage. And আমাদের এখানে তারেক সাহেব হচ্ছেন ডিজোরে প্রাইম মিনিস্টার, এবং তারেক সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তারেক সাহেবের যে ভাবে উনি চলাফেরা করেন নিজের ব্যক্তিগতভাবে, এইটা জনগণের কাছে অনেক অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। আমিও অ্যাপ্রিসিয়েট করি ওনার এইসব। কিন্তু প্রবলেম হচ্ছে কি জানেন পূর্ণিয়া, আমি একটু আগেও আমি সবসময় দেখি সংসদের অধিবেশন, আমি একটু আগে দেখছিলাম আমাদের ওই এক মহিলা সাংসদ, উনি একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তর আমাদের মন্ত্রী দিচ্ছিলেন। মন্ত্রী হলেন ফকির মাহবুব আনাম, উনি উত্তর দিচ্ছিলেন। তো উনি আইন মোটামুটি পড়া শুরু করেছেন। তখন এই একটু আগে, মাগরিবের আগে, ডেপুটি স্পিকার তখন উনাকে বললেন যে আপনি এই যে পড়ছেন, আপনি একটু পড়াশোনা করে আসবেন, আগের থেকে পড়াশোনা করে তারপরে এইসব প্রশ্নের উত্তর দেবেন, আপনি ইউ আর নট প্রিপেয়ার্ড। এরকম কথা ডেপুটি স্পিকার মন্ত্রীকে কশন করেছে যে আপনি প্রিপেয়ার্ড না। তো এই জন্যই আমি বলি যে এই সংসদে এবং এই গভর্নমেন্টে, মানে ক্যাবিনেটে কোনো ডেপথ নাই, কোনো ধরনের ডেপথ নাই। ওরা এগুলি হ্যান্ডেল করতে পারছে না। এক বেচারা তারেক রহমানকে সবকিছু দেখতে হচ্ছে, আর উনি ওনার মতন করে দেখছেন। তো আমি আশাবাদী আছি যে তারেক রহমান সাহেব আর ওনার গভর্নমেন্ট, শেখ হাসিনা যেহেতু আসছেন ডিসেম্বরের মধ্যে, উনি কিভাবে আসবেন, কি সিকিউরিটি হবে ওনার, কোথায় থাকবেন, কিভাবে উনি আদালতের কাছে সারেন্ডার করবেন, আদালতে কি হবে, রিট্রায়াল হবে না আপিল হবে, এসব নানান জিনিস ভালো করে ভেবে চিনতে করা প্রয়োজন। আর সেটা যদি না হয়, যদি অন্য কিছু হুজুকে হয়ে যায়, ইউ সি, বিকজ ইন্ডিয়ানস ওনাকে ইনসিকিউর রাখবে না। ইন্ডিয়ানস উইল নেভার ওয়ান্ট যে শেখ হাসিনার সিকিউরিটি কোনোভাবেই কম্প্রোমাইজ হয়। কাজে আমার গভর্নমেন্টকে এগুলি দেখতে হবে, বিকজ ইন্ডিয়ান সিকিউরিটি অ্যাপারেটাস মনে করে
যে 1975-এ বঙ্গবন্ধু উইথ দি এন্টায়ার ফ্যামিলি খুন করা হয়েছে। এরা রয়ে গেছে দুই বোন। তো যাদের ইঙ্গিত ছিল ওই খুনে বা যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, ওই দল বা ওরা বা ওই দেশ হয়তো এই সুযোগে উনি যদি আসতেন, ওনার সিকিউরিটি প্রপার না হয়, তাহলে ওনাকেও মেরে ফেলা হবে, সো দ্যাট শেখ মুজিবুর রহমানের পুরা গোষ্ঠী শেষ। এরকম একটা পরিকল্পনা হয়তো কোনো কোনো দেশের থাকতে পারে। এইটার রিপারকাশন যদি এরকম কিছু ঘটে, সিরিয়াস রিপারকাশন হবে। আপনি বাংলাদেশের সভরেন্টি রক্ষা করতে পারবেন না। ঠিক আছে, এইটা আমি খুব ক্যাটেগরিক্যালি বলছি যে এইটা খুব সমস্যা হবে। কাজেই শেখ হাসিনা তো যা তা না, বা তারেক রহমানও তো যা তা না। দে এনজয় পপুলার সাপোর্ট ইন দিস কান্ট্রি। আপনাকে এই জিনিসগুলি নিয়ে খুব সুন্দরভাবে এটি যেন হয়, ওনার আশাটা যেন খুব সুন্দর হয়, খুব সিকিউরড হয়, এবং উনি এসে ওনার যে বিরুদ্ধে যে এলিগেশন গুলি আছে, 500-600টা মামলা আছে, আর পাগলের কথা এগুলি সব, এইগুলি উনি দেখবেন, সারেন্ডার করবেন। কোন ইসে হবে আই ডোন্ট নো, সো লেট আস সি। কিন্তু এতটুকুন আমি বলি দ্যাট ইন্ডিয়া শেখ হাসিনাকে কোনো ইনসিকিউরিটির মধ্যে ছাড়বে না। এই জন্যই আমি একটু আগেও বললাম যে ট্রাইপার্টাইট একটা ডিসকাশন করে বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং আমাদের শেখ হাসিনা হারসেলফ, এইটাকে ট্রাইপার্টাইট একটা এগ্রিমেন্টের মাধ্যমে উনি দেশে আসবেন এবং আসা উচিত। আই এম শিওর সেন্স উইল প্রিভেল আপন দ্য গভর্নমেন্ট। এই জন্য দেখবেন গভর্নমেন্ট কিন্তু কোনো রিপারকাশন দিচ্ছে না এটার উপরে। গভর্নমেন্ট ইজ গভর্নমেন্ট। বিএনপির এইসব কিছু নেতা ফেতা আছে, তারা অনেক কিছু বলে, তারা বলছে, but that is not the view of the government of Bangladesh. That is not the view of the Prime Minister. এবং প্রাইম মিনিস্টার এইগুলি দেখে শুনে কাজ করবেন যেন দেশের সার্বভৌমত্ব উপরে কোনো আঘাত না আসে। বিকজ একটা জিনিস বলি, ইউসি, চায়না যে সফরটা করে এসেছেন, প্রথমে জানতে হবে যে চায়না ওয়াজ এ বিগ সাপোর্টার অফ শেখ হাসিনা। প্রত্যেক ইলেকশনের পরে, সেটা রাত্রের ইলেকশন হোক, দিনের ইলেকশন হোক, আগের দিনের ইলেকশন হোক, তারা ওই স্বর্ণর নৌকা টৌকা নিয়ে সবসময় গিয়ে গিফট দিয়েছে শেখ হাসিনাকে আফটার এভরি ইলেকশন, দ্য চাইনিজ। এন্ড খুব ভালো রিলেশনশিপ ছিল। আমি জানি না লাস্ট এসে কি হলো শেখ হাসিনার সাথে, যে শেখ হাসিনা একদিন আগেই চলে আসলেন। কোনো কিছু হয়তো হয়েছে, উনি কিছু চেয়েছেন, ওরা হয়তো দিতে রাজি হয় নাই, বা ওরা কিছু চেয়েছে ইনি দিতে রাজি হন নাই, নানান ইয়ে আছে, একদিন আগে উনি চলে আসেন। তো দ্যাট ওয়াজ আ ব্যাড ট্রিপ। ওনাকে যাওয়া উচিত ছিল কি ছিল না জানি না। সিমিলারলি এখন আমার তারেক রহমান সাহেব গিয়েছেন অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার। এটা ভালো উদ্যোগ ছিল প্রাইম মিনিস্টারের। এই কারণে বলছি, এটা প্রথম ডিপ্লোম্যাটিক ইনরোড, প্রথম ইন্টারন্যাশনাল লেভেলে উনি প্রাইম মিনিস্টার হিসাবে গেলেন, চায়নায় কথাবার্তা বললেন। বডি ল্যাঙ্গুয়েজ অফ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, প্রেসিডেন্ট অফ চায়না, প্রাইম মিনিস্টার অফ সবাই, বা ইভেন কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের সাথে যেটা হলো সব ভালো। কিন্তু চায়না যখন অফার করলো ওই রোড ফ্রম চিটাগং ওয়ায়া মিয়ানমার টু কুনমিং, যে অফারটা করলো, করিডর বলেন, রোড বলেন, যাই বলেন, এইটা আমরা একসেপ্ট করি নাই। রিমেম্বার দিস। সিমিলারলি আমরা তিস্তাটাও কিছু করিনি। আমরা একটা ছোট কাজ করেছি, মংলার ইসে দিয়েছে, আর এই যে চট্টগ্রামে ওই যে ইপিজেড এর করেছি। দিস ইজ নট আ বিগ ডিল। বিগ ডিল ফর দেম ছিল দে ওয়ান্টেড অ্যাক্সেস টু দি বে অফ বেঙ্গল।
ওইটা আমরা করি নাই। ওইটার তারা বলেছিল যে উই উইল ইনশিওর, চায়না বলেছে যে আমরা সব রোহিঙ্গাদেরকে নিয়ে বার্মাতে ফিরিয়ে নিব, বিকজ নাও দে হ্যাভ এ কন্ট্রোল ওভার দি মিয়ানমার গভর্নমেন্ট, বার্মিজ গভর্নমেন্টের উপরে ওদের কন্ট্রোল আছে এখন, বিকজ ওদের জন্যই এই প্রবলেম গুলি, অনেক প্রবলেম মিয়ানমারের সলভ হয়েছে। তো আমরা এইটার উপরে কোনো প্রতিক্রিয়া দেই নাই, বলিও নাই যে আমরা কনসিডার করবো। আই ডোন্ট নো কি কথা হয়েছে, এটা তো তারেক সাহেব বলতে পারবেন, আর চাইনিজ প্রেসিডেন্ট জি বলতে পারবেন। বাট ওরা এক্সপেক্ট করেছিল যে এরকম অফার আমরা যদি করি তারা একসেপ্ট করবে, যে এই রোডটা করি। কেন? বিকজ আই টেল ইউ, মালাক্কাই স্ট্রেট নিয়ে যেহেতু প্রবলেম হতে পারে এইসের মধ্যে, মালাক্কাই স্ট্রেট তো আপনি জানেন যে ইন্দোনেশিয়ান আর এই ওয়াটার্স এর মাঝখান থেকে এটা যাচ্ছে, এইখান থেকে অনেক ট্রেড হয় চাইনার। তো চাইনিজ মনে করছে যে যদি আমেরিকানরা বা কেউ যদি এটাকে ব্লক করে দেয় কোনো সময়, তাহলে আমার ট্রেডের উপরে হস্তক্ষেপ হবে, আমি ট্রেড করতে পারবো না ঠিক করে। আর যদি আমি এই যে চায়না পর্যন্ত যদি আমার এই রাস্তাটা হয়ে যায়, তাহলে আমরা আরেকটা অল্টারনেট পোর্ট পেয়ে যাব, উইচ ইজ দ্য চিটাগং পোর্ট বা বে অফ বেঙ্গলে আমার একটা পোর্ট আমরা বানাবো বা কিছু একটা করবো। যদিও ওদের একটা পোর্ট ফেসিলিটি আছে মিয়ানমারে, ঠিক আছে, বাট তারা তারা সবসময় অল্টারনেট রাখে। যেমন ওদের একটা অল্টারনেট হলো ওদিকে আপনার ওই পাশে পাকিস্তানে গওয়াদার পোর্ট যেটা আছে, ওইখানে তারা ওয়্যার হাউজিং করে, নানান করে, আর সেখান থেকে তারা তাদের গুডস গুলি, ওই টাইমটা কম লাগে এগুলি করতে। তো এইসব নানান চিন্তা ভাবনা করে এইটা অফার করেছিল, আর আমরা এইটা ইয়েস বলি নাই। আমরা হয়তো চিন্তা করেছি যে আরেকটা তো রোড আছে, যেটা ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না একটা রাস্তা, এশিয়ান হাইওয়ে যেটাকে আমরা বলতাম, ওই রাস্তা তো একটা আছে যেটা মিয়ানমার, থাইল্যান্ড দিকে যাবে। তো হয়তো এইটা নিয়ে আমরা চিন্তা করেছি যে এটার কি পরিস্থিতি আছে, বা ইন্ডিয়া আবার নারাজ হয়ে যাবে কিনা, বা আমেরিকানসরা নারাজ হবে কিনা, বিকজ এই গভর্নমেন্টটা খুব বেশি ওয়েস্টার্ন পাওয়ার্স এর উপরে নির্ভরশীল আছে। যেমন ওই যে সেন্ট মার্টিন আইল্যান্ড ও হয়তো চলে যাবে, বেস টেস হয়ে যাবে, এইগুলি চাইনিজ দেখতে চায় না। আর আমরা যদি ওদিকে বেশি, আজকে দেখেন ওয়েস্টার্ন পাওয়ার্স এর ভ্যালু অনেক কমে গেছে, আরো কমার কারণ হচ্ছে বিকজ ডলারের ভ্যালু কমে যাচ্ছে, ডলারের ট্রেড কমে যাচ্ছে, এই নানান ইন্টারন্যাশনাল কমপ্লেক্সিটিস আছে, যেটা হয়তো এই গ্লোবাল কমপ্লেক্সিটিসটা হয়তো তারেক সাহেবকে বোঝানো উচিত। এইটা যারা ওনার ফরেন মিনিস্ট্রি দেখছেন বা করছেন, এইটা তো ওরকম সোজা চোখে দেখলে তো হবে না, আপনার অনেক কি বলে আপনাদের ক্যামেরায় বলে না, ওয়াইড লেন্সের জিও পলিটিক্স আপনাকে দেখতে হবে। তো এই ওয়াইড লেন্সেও কিন্তু আমাদের আওয়ামী লীগ নেত্রী বা আমাদের প্রাইম মিনিস্টার, যাকে আমি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলছি, ওনার সাথে এই জন্যই ডায়ালগ করা খুব ইম্পর্টেন্ট। স্যার, আমি আরেকটু যে দুটা জিনিস একটু নজর দিতে চাই। একটা হলো বাংলাদেশ গভর্নমেন্ট কি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে শেখ হাসিনা আসার বিষয়ে, কারণ ওনার ট্রাভেল পাস একটা ইস্যু হবে, কিভাবে আসবেন, কি প্রক্রিয়া আসবেন। আরেকটা হলো আমরা এটা একটু জানতে চাই, আরেকটা জানতে চাই শেষমেশ, যে আমরা গতকালকে দিল্লির সাংবাদিকদের সোর্সে আমরা যেটুকু জানতে পারলাম, তারা প্রিডিকশন করছে যে বাই এয়ার যদি শেখ হাসিনা না আসতে পারেন, অথবা তিনিও তো নিজেই এটা অ্যাভয়েড করবেন, তিনি বাই রোড তিনি আসার চেষ্টা করবেন বাংলাদেশে। এইটার সিগনিফিকেন্স কি? এই দুইটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই। না, আপনার প্রথমটা কি ছিল? আমাদের গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট কি কোনো বাধা তৈরি করতে পারে? আচ্ছা দেখেন, গভর্নমেন্ট অফ বাংলাদেশ যদি কোনো বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তা পারে, কেন পারবে না? বিকজ আপনার কাছে গভর্নমেন্টের কাছে আর্মি আছে, এয়ারফোর্স আছে, নেভি আছে, বিজিবি আছে, আপনার কাছে পুলিশ আছে, কত কিছু আছে। বাধা সৃষ্টি করতে চাইলে তো বাধা সৃষ্টি করতেই পারে, কিন্তু ডোন্ট ফরগেট যে আপনার চেয়ে বেশি কৌশলী দিল্লিতে বসে আছে।
শেখ হাসিনা নিজেই কৌশলী। এইখানে তো সে 5 তারিখে যাই হোক হোয়াট এভার রিজন আমরা সবাই ওনার বিরোধিতা করেছি, তখন আহ, এই যে উনি বাই এরে আসবেন না রোডে আসবেন, এই সিদ্ধান্তটা যে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত যেটা উনিই নেবেন, এবং উনার সাথে কারা কারা আসবে, ওনার ওনার প্লেনে জার্নালিস্টরা আসবে, সিকিউরিটি টিম আসবে, ওনার ইসে কি আহ, আহ, এই যে আহ, আপনার এজেন্সিজ যেগুলি আছে, অর্থাৎ হিউম্যান রাইটস এর যে সব আছে, ডেমোক্রেসি ওয়াচ আর কি কি সব আছে না, এইগুলি ওনার সাথে আসবে কিনা, কিভাবে উনি এটা ওয়ার্কআউট করছেন, বিকজ উনি তো যতটুকুন পারেন করবেন, তারপরে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট উইল অ্যাসিস্ট হার ইন ডুইং দিস থিংস। তো জটিলতা আছে, এই জন্য আমার গভর্নমেন্টের জন্য ভালো হবে যে জটিল পরিস্থিতি না সৃষ্টি করে উনি যেন কথা বলে, যে ডায়ালগ ইজ দ্য বেস্ট থিং। এবং কিভাবে তারেক সাহেব বলেছেন ল উইল টেক ইটস ওন কোর্স, ফাইন, বাট ল উইল টেক ইটস ওন কোর্সের জন্য তো শেখ হাসিনা, ইউ মাস্ট রিমেম্বার, আমি কাউকে বলেছি শেখ হাসিনা ইজ এ হট পোট্যাটো, ভেরি হট পোট্যাটো, ওনাকে হ্যান্ডেল করা ইজ নট সো ইজি, অ্যান্ড শি ইজ ব্যাকড বাই অ্যানাদার পাওয়ার, যার সাথে আমরা 4600 বা সামথিং লাইক দিস কিলোমিটার বর্ডার শেয়ার করছি। দিস ইজ ওয়ান অফ দি লংগেস্ট বর্ডার্স, ইভেন পাকিস্তানের বর্ডার উইথ ইন্ডিয়া ইজ 3500 কিলোমিটার, ইউ সি। তো আমাদেরকে এই জিনিসগুলি চিন্তা করতে হবে। এন্ড হোয়াটস ইউর সেকেন্ড কোয়েশ্চেন? সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে জার্নালিস্টরা প্রেডিকশন করছেন যে তিনি এয়ারে আসাটা, হয়তো বিমানে আসাটা উনি অ্যাভয়েড করতে পারেন, তিনি বাই রোড আসার চেষ্টা করবেন, এরকম একটা প্রেডিকশন আমরা পেয়েছি। ওকে, এখন বাই এয়ার যেটা আসার ব্যাপার আছে, এইটা কি আমরা বিমান পাঠাবো ওনাকে আনার জন্য? আপনি তো বিমান দিয়ে রেখে এসেছেন, তো আমরা কি একটা বিমান পাঠাবো ওনাকে ফেরত আনার জন্য যখন উনি বলবেন যে আমি আজকে যাব? নাম্বার 2, আপনি বোধহয় ট্রাভেল পাসে বিপক্ষের উকিল ময়নাতদন্ত প্রতিবেদনকে সাজানো দাবি করে বলেন মেডিকেল রিপোর্টে বহুমতজনিত সংজ্ঞাহীনতার কথা বলা হয়েছে। অর্থাৎ স্পষ্টতই দেখা যাচ্ছে শাহেদ আলী হত্যাকাণ্ডের প্রক্রিয়ায় কোথাও বঙ্গবন্ধুর নাম আসেনি, এমনকি বিরোধী দলীয় উকিলও আদালতে দাঁড়িয়ে তেমন কোনো প্রতিবেদন দায়ের করেনি এবং বলেনি। এবার আমি এই প্ল্যাটফর্ম থেকে সারা বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, এই জায়গাটায় কোনো জায়গায় যদি বঙ্গবন্ধুর নাম না থাকে, উনি কেন উদ্দেশ্যমূলক ভাবে এই প্রপাগান্ডা ছড়াচ্ছেন বঙ্গবন্ধুকে নিয়ে? ওনার বঙ্গবন্ধুকে নিয়ে এত মাথা ব্যথা কেন, যিনি 3053 দিন কারাবাস করেছেন, যিনি মানে বুলেটের আঘাতকেও মানে সহ্য করেননি। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে 1957 নাকি 58, আমি যদিও জানি 58-তে, আর 1958 আচ্ছা, সেই ঘটনায় যিনি মারা গিয়েছিলেন শাহেদ আলী সাহেব, উনি মারা গেছেন, পরে জানা গেছে উনার মানে অসুস্থ হওয়ার কারণে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে, চেয়ার ছুঁড়ে মারার কারণে নয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওই মামলায় শাহেদ আলী হত্যা যে মামলাটা হয়েছিল, সে মামলায় আসামিদের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামই ছিল না, নামই নেই। তাহলে আমাদের বর্তমানে এই অ্যাডভোকেট শাহরিয়ার কবির, উনি বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড কামনা করছেন কোন কারণে? মানে অন্য কোনো মামলা নাকি এই মামলার কারণে? আমার তো মনে হয় উনি এই মামলার কারণে না, কিছু না। আমি শ্রদ্ধার সাথে আবারও বলি, ওনাকে শ্রদ্ধা করেই বলছি, উনি আমার সিনিয়র বয়সে। সেটা হলো যে উনি বাংলাদেশটাকে সহ্য করতে পারছেন না। উনি যদি বাংলাদেশটাকে সহ্য করতে পারতেন, তাহলে উনি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো প্রশ্ন তুলতেন না, কারণ উনি জানেন স্বাধীনতার মহান স্থপতি কে। তাহলে উনি যে বলেন 71-এর 16 ডিসেম্বর বাংলাদেশে, উনি বিভিন্ন জায়গায় বলে ওনার এত বড় দুঃসাহসটা উনি কোথায় পেয়েছে? যে দেশে 2.5 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছেন, 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছেন যে দেশে পতাকার জন্য, তিনি সেখানে কি করে বাংলাদেশের 16 ডিসেম্বরকে নিয়ে প্রশ্ন করেন? ওনার এত বড় দুঃসাহসটা উনি কোথায় পেয়েছেন? উনি এত বছর কোথায় ছিলেন? এখন কোথা থেকে আবির্ভূত হয়ে উনি এই কথাটি বলছেন? আমি ওনার কাছে জানতে চাই, এবং ওনার সাথে একদিন আমি আলোচনায় বসতে চাই এই বিষয় নিয়ে। সেদিন আমি ওনাকে সরাসরি প্রশ্ন করবো, আপনি কোথা থেকে 16 ডিসেম্বরকে অস্বীকার করছেন? তাহলে আপনি বাংলাদেশের, আপনি যে এনআইডি বহন করেন,
সে এনআইডিও কি আপনি বহন করে বিদেশে ঘুরে বেড়ান, আপনি বিদেশ থেকে ব্যারিস্টারি করে আসছেন এই এনআইডি বহন করে, তাহলে আপনি যখন আপনি ব্যারিস্টারি করেছেন তখন কি আপনি বলে আসছেন আপনি বাংলাদেশের না কোন দেশের নাগরিক? আপনি বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কথা বলেন, স্বাধীনতাকে নিয়ে কথা বলেন, 16 ডিসেম্বরকে নিয়ে কথা বলেন, আপনি কত বড় দুঃসাহস আপনার? না, উনি যেটা বলতে চেয়েছেন, উনি যেটা বলতে চাচ্ছেন আমাদের 16 ডিসেম্বর নিয়ে, ওনার বক্তব্য হলো ওই দিন নাকি দেশে বিজয় আসলে সূচিত হয়নি, কারণ বিজয় উনি কি সূচিত করে হলে কথা বলেন? উনি এই কথাটা কেন বলেন? ওনার যুক্তিটা আমি বলি, আপনার পরে যুক্তির ব্যাপারে আপনার বক্তব্য দেন। ওনার যুক্তিটা হলো ওই দিন যখন নাকি আত্মসমর্পণের স্বাক্ষর করে পাকিস্তানি বাহিনী নাকি বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেনি, ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে, এবং যে কারণে প্রকৃত স্বাধীনতা ওই দিন হয়নি, এবং স্বাধীনতা হয়েছে 75-এর 7 নভেম্বর, যখন সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব মুক্ত হলেন, ওই দিন নাকি প্রকৃত বিজয় অর্জিত হয়েছে। এর ওনার যুক্তি, আপনি কি বলবেন? তাহলে 71-এর পরে যে দেশগুলো স্বীকৃতি দিয়েছে তারা কি অন্ধ ছিল? সেই দেশের প্রধানেরা অন্ধভাবে স্বাক্ষর করে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? 71-এর পরে থেকে যে স্বাধীনতার পরে যে স্বীকৃতিগুলো এসেছে, বিশ্বব্যাপী স্বীকৃতিগুলো এসেছে, জাতিসংঘের সদস্য হয়েছে, সেগুলো কি হয়েছিল সেদিন? আর উনি যে বলে যে ভারতের কাছে আত্মসমর্পণ করতে, আপনি যেটা বলেন 75-এর আগে তো পাকিস্তানও তো বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে 15ই আগস্টে দিয়েছে, সেক্ষেত্রে উনি তাহলে এই কথাটা বলেন কি করে? আমি তো বুঝতে পারছি না, উনি কি ঠিক আছেন? মানে আমার মনে একটা প্রশ্ন আছে যে উনি কি দম্ভে অহংকারে, মানে পবিত্র কোরআনও কিন্তু আছে দম্ভ ভরে তুমি মাটিতে হেঁটো না, উনি কিন্তু এত দম্ভ করছেন, উনি মনে করছেন উনি ক্ষমতার সর্বস্তর মানে অবস্থান করছেন। ওনার ভাবা উচিত উনি যখন কথা বলেন 17 কোটি চোখ কিন্তু তাকিয়ে থাকে, সুতরাং কথা বলার জন্য সংলগ্ন হয়ে কথা বলা উচিত। বাংলাদেশকে নিয়ে কথা বলার আগে ওনার বাংলাদেশ নিয়ে লেখাপড়া করে কথা বলা উচিত। 7 নভেম্বর কেন হয়েছিল, 75 15 আগস্ট কেন হয়েছিল, 71 16 ডিসেম্বর কেন হয়েছিল, দুনিয়ার সবাই সেটা জানে। ওনার কাছ থেকে নতুন করে আমাদের ইতিহাস শেখার দরকার নেই আমি মনে করি। উনি বলতেই পারে, উনি বলতে পারে, এবং উনি ঠিক মতো বলেন কিনা এটা ফ্যাক্ট চেক করে বের করলে জানা যাবে উনি কতটুকু কি বলে। ব্যারিস্টার কিন্তু আমার পরিবারও আছে, ওনার মতো এভাবে কথা বলে না, উনি যেভাবে কথা বলেন। আপনি যে কথাটা বললেন যে উনি উনার এই সাহস কোথায় পেয়েছেন, এখন আমি যদি বলি, দেখুন 2024-এর 5ই আগস্টের আগে, অথবা 2024-এর 5ই আগস্টের আগে এই ভদ্রলোককে পাবলিক মানে সোশ্যাল মিডিয়া অথবা মিডিয়াতে কেউ চিনতেন কিনা আমি জানি না ঠিক। যেহেতু ওর পরের থেকে ওনাকে সবাই চিনেন, তাহলে কি আমি বলতে পারি যে 24-এর যে ঘটনা প্রবাহ সেখান থেকে উনি এই সাহসটা পেয়েছেন? 24 কি তাহলে 71-এর সঙ্গে আপনার সাংঘর্ষিক অবস্থায় আছে? এটা তো একটা অংশ 24-এর সাথে 71-কে তুলনা করছে। যারা 24-কে সমর্থন করেছেন, অনেক বুদ্ধিজীবীরা এই দেশের অনেকেই তো করেছেন, তাই না? তারা কি 71-কে অস্বীকার করে 24-কে করেছেন? তাদের মধ্যে যারা 24-এর সাথে যুক্ত ছিলেন তারাও কিন্তু 71-কে সম্মান করেই কিন্তু করেছেন, এবং তারা অনেকের টকশো শুনি তারা বলেন তারা নাকি প্রতারিত হয়েছেন, তাই না? এই কথাটাও বলেন যে ওই তীর হারাই ঢেউর সাগর পাড়ি দিব রে, হ্যাঁ এই ধরনের গান যে ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকায় মাথা, এগুলো শুনে কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, যাওয়ার পরে যারা মানে ফ্রন্ট লাইনে ছিলেন তাদের কিন্তু এখন দেখা যায় না, দেখা যায় ওনাদের মতো লোককে যারা 16 ডিসেম্বরকে নিয়ে প্রশ্ন করে, যারা মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন করে, বাংলাদেশকে নিয়ে যারা প্রশ্ন করে। আর আমরা তো মানে দেখেছি কি হচ্ছে, আমাদের সবার চোখ এখন খোলা, এখন সামাজিক মাধ্যম আছে, সমস্ত জায়গায় ক্যামেরা ক্লিক করলে সবকিছু পাওয়া যায়। সুতরাং উনি এগুলা নিয়ে কথা না বলে ওনার বলা উচিত যে হামে যে 800টার বাচ্চা হামে যে মারা গিয়েছে ওইটা নিয়ে কি ওনার কোনো প্রশ্ন আছে কিনা, কেন হামে ওইটা মারা গেল ওনার ওইটা নিয়ে প্রশ্ন আসেনি, বন্যায় শত শত মানুষ ডুবে যাচ্ছে ওইটা নিয়ে ওনার কোনো প্রশ্ন নেই। উনি এটা নিয়ে কথা বলছেন ঢাকা সহ রাজধানীতে যানজটে নাকাল হয়ে যাচ্ছে, আমরা ওনা নিয়ে এটা কথা নেই। উনি 16 ডিসেম্বর 71 নিয়ে কেন কথা বলবেন? উনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে আমার দেশের রাজধানী ঢাকার উনি যানজট নিয়ে কথা বলুক, জলাবদ্ধতা নিয়ে কথা বলুক, হামে 800টা বাচ্চাকে হত্যা করা হয়েছে আমি বলবো সেটাকে, সেই বিষয় নিয়ে উনি কথা বলুক। উনি এগুলো না বলে 24 নিয়ে 71 নিয়ে টানাটানি কেন করেন? আচ্ছা, এই 16 ডিসেম্বর যে বিজয় দিবস, এটা নিয়ে কিন্তু আরো একজন ব্যক্তি প্রশ্ন তুলেছেন। তিনি হচ্ছেন এবি পার্টির মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার, উনিও ব্যারিস্টার, এবং উনি আবার দেখলাম কয়েকদিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথাবার্তা বললেন। আমি যত জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যারিস্টার ফুয়াদের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে আপনি কতটুকু একমত? একমত মানে যেই বিশ্ববিদ্যালয় পৃথিবীর বুকে একমাত্র বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে, পৃথিবীর আরেকটি বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয় একটা রাষ্ট্রের জন্ম দেয়। উনার কত বড় দুঃসাহস, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে টাউট ফেসিস্ট ক্রিমিনাল জন্ম নেয়। উনি কয়টা লোক দেখেছে? ওনার একটা টক শো আমি 2 দিন আগে দেখেছি, উনি সেখানে বলছে আপনি দেখান তো পাঁচজন বিজ্ঞানী আছে কিনা। আমার বন্ধু অধ্যাপক ডক্টর শামীম কায়সার বর্তমানে বিশ্বের 2% বিজ্ঞানীদের মধ্যে একজন এই মুহূর্তে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইটি ডিপার্টমেন্টে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আইটি সেক্টরে যে সর্বোচ্চ আসনে তুলে ধরেছে যে ছেলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কত বিজ্ঞানী আছেন উনি কি চেনেন না? উনি বলেন 5 জন বুদ্ধিজীবীর নাম বলেন তো, কতগুলো বুদ্ধিজীবীকে 71-এ হত্যা করা হয়েছে উনি চেনেন না? উনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন করেন কোন সাহসে? উনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী যদি একত্রিত হয়ে যায়, উনার মতো ব্যারিস্টার ফুয়াদ এই বাংলাদেশে থাকতে পারবে না, ওনাকে বিদেশ চলে যেতে হবে, অথবা ওনাকে ওনাদের প্রিয় দেশে চলে যেতে হবে। উনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনাল তৈরি হয়। আপনি ক্রিমিনাল মাসুদ ভাই? আমি ক্রিমিনাল? উনি যে এত বড় একটা কথা বললো, যে বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জ্ঞান তাপস আছেন, যে বিশ্ববিদ্যালয়ে সত্যেন সেন আছেন, লীলা নাগ আছেন, বঙ্গবন্ধু ছিলেন। উনি বলেন যে আপনি 5 জন বুদ্ধিজীবীর নাম দেখান, 5 জন নেতার নাম দেখান যারা সারা বিশ্বে মানুষকে চিনে। এই মুহূর্তে মাসুদ কামালকে সারা পৃথিবীর লোক চিনে, উনি জানে না যে মাসুদ কামালকে? সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে তুমি কিভাবে বলে সমস্ত কথা? ব্যারিস্টার হলে কি সব কথা ওনার শুনতে হবে? আপনাকে একটু আগে বললাম আমার পরিবারও ব্যারিস্টার আছে, অনেক অ্যাডভোকেট আছেন আমার শ্বশুর বাড়ির পরিবারে। আমাদের পরিবারে ব্যারিস্টার এরকম অসংলগ্ন কথা বলেন না। উনি যেভাবে বলেন, উনি সংবিধানে উল্টাপাল্টা কথা বলেন, সংবিধানে কেন ধর্ম নিরপেক্ষতা আসছে এটা নিয়ে উনি কথা বলেন। উনি ডক্টর কামাল হোসেন স্যারের বইটা পড়ুক, যিনি কিনা সংবিধান প্রণয়ন পরিষদের সভাপতি ছিলেন। উনি কি লিখে গেছেন উনি পড়ুক, আগে পড়তে হবে তারপর কথা বলতে হবে। উনি জানেন না ডক্টর কামাল হোসেন কে? সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন, তিনি অক্সফোর্ডে গিয়ে পড়ালেখা করে আসছে, ঢাকা বিশ্ব থেকে পড়িয়ে পড়াতেন এবং আবার অক্সফোর্ডে লেখাপড়া করেছেন। উনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 জন মানুষের নাম বলতে। এত বছর 100 বছর বিশ্ববিদ্যালয়কে ওনাদের এত প্রিয় ব্যক্তি ডক্টর ইউনূস, সেও তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে ওনার প্রিয় ব্যক্তি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানী, উনি ওনার জায়গাতে ব্যক্তি ডক্টর ইউনূস আলাদা ব্যাপার, তাই না? শাসক ডক্টর ইউনূস আলাদা ব্যাপার, ব্যক্তি ডক্টর ইউনূস ওয়াজ দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। এটা কিন্তু ওই ভদ্রলোকের মাথায় রাখা উচিত। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো কথা বলতে পারবেন। আমি আপনার প্ল্যাটফর্ম থেকে তীব্রভাবে ওনার নিন্দা আমি নিন্দা করছি। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসাবে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর একটি কথা যেন না বলেন। এত বড় দুঃসাহস উনি যেন আরেকটা না দেখান। অধ্যাপক জীবন এসে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এই আলোচনাটা পুরোটাই আমাদের জুলাই মাস, এটা এই জন্যই আমি আলোচনাটা ওই লাইনে থাকলাম যে জুলাইয়ের সঙ্গে 71-এ অনেকে তুলনা করছে, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছে। আপনি জুলাইকে আসলে কিভাবে মূল্যায়ন করছেন এটা একটু জানতে চাচ্ছেন? এটা বলার আগে আমি একটু বলছি যে কয়েকদিন আগে একজন সম্মানীয় আমার সিনিয়র একজন বক্তব্যে বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নাকি বিয়ে হয় না। উনি কত বড় দুঃসাহস! উনি আমার শিক্ষার্থী, আমার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে কথা বলে। ওনার যোগ্যতা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে বিয়ে করা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে এই 2.5 লক্ষ ছেলে মেয়ে, 2,56,000 ছেলে মেয়ে গত বছর পরীক্ষা দিয়েছে। সেখান থেকে আমরা মাত্র কয়েক হাজার, মানে 1000 কি 2000 বাচ্চা নেই। এই বাচ্চাগুলার মানে সম্মানের মধ্যে উনি কিভাবে আঘাত করেন? আরেকজন ব্যক্তি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, আমাদের শ্রদ্ধ সকলের শামসুজ্জোহা স্যারকে বলেছেন শামসুজ্জোহা সাহেব আপনি জুলাইকে মূল্যায়ন করতে বলেন।